আচ্ছা, তাহলে শুরু করা যাক এই আজকের পড়াটা। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে আজকে আমরা রিজিড রোটার পড়বো। রিজিড রোটার কথাটার মানে কি? মানে যে মানে বেসিক্যালি রিজিড রোটার মানে আমরা এমনি তো বলেই দিয়েছি যে এখন থেকে যেটা পড়বো যে রোটেশনাল মোশন কনসিডার করা হচ্ছে, যাই করা হচ্ছে কোনো একটা পার্টিকেলের রোটেশনাল মোশন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। আচ্ছা, আগের দিন যেটা পড়েছো সেখানে দেখেছো একটাই ভ্যারিয়েবল আছে, শুধু একটাই অ্যাঙ্গেলের রেসপেক্টে ওটার পার্টিকেলটা যা সেটা রিংয়ের ওপর রোটেট করছে, এটা ব্যাপার। কিন্তু যদি এবার একটা সারফেসের ওপর পার্টিকেলটা রোটেট করে তাহলে তো শুধু একটা অ্যাঙ্গেল না, সেখানে দুটো ভ্যারিয়েবল থাকবে। এবং এইখানে এই রিজিড রোটার কথাটার মানেটা যেটা হচ্ছে, মানে আমি আর কি কেমিস্ট্রির মতো করেই বলি যে যদি একটা ডাইঅ্যাটমিক মলিকুল থাকে, তার মধ্যে দুটো অ্যাটম আছে, দুটো অ্যাটমকে যদি দুটো মাসের মতো কনসিডার করি, মানে ধরো এই যে এইখানে এরকম একটা অ্যাটম আছে অফ মাস m1, আর এইখানে আরেকটা অ্যাটম আছে অফ মাস m2, এইটা ডাইঅ্যাটমিক মলিকুল। এবং আমি অবশ্যই একটা হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল আপাতত বলে দিচ্ছি। কেন হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল সেগুলো পরে বলবো, পরে বোঝা যাবে যে কেন হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল বলছি আর কি। সেইটা এরকম যদি একটা থাকে, হ্যাঁ, তাহলে তাহলে এইটা মানে কনসিডার করা হচ্ছে যে ডিউরিং দ্য রোটেশন এর বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে এটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে। মানে এটা একটা সেন্টিফিউগাল ফোর্স আছে এবং সেন্টিপিটাল ফোর্স আছে। মানে বলছে যে ওই সেন্টিপিটাল ফোর্স যেটা, সেটার জন্য তো মানে ওর একটা এফেক্ট থাকা উচিত, সেই এফেক্টটা মিনিমাল। মানে আসল কথা যেটা বলা হচ্ছে যে ডিউরিং রোটেশন এর বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, সেই জন্য একে বলা হয় রিজিড রোটার। হ্যাঁ, তো একটা ডায়োটমিক মলিকুলের রোটেশনাল মোশনটা বোঝার জন্য, মানে কেমিস্ট্রিতে একটা ডায়োটমিক মলিকুলের রোটেশনাল মোশনটা বোঝার জন্য, এবং শুধু রোটেশনাল মোশন না, এটা দেখতে পাবো যে এটার খুবই বড় একটা এফেক্ট আছে অন দ্য স্পেকট্রোস্কোপি আর কি। হ্যাঁ, মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপি, মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি, এই জিনিসটাকে বোঝার জন্য আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সটা জানতে হবে। তো সেইটার ক্ষেত্রে যেটা মানে রিজিড রোটার এই অ্যাপ্রক্সিমেশনটা নেওয়া হয়, যেখানে বলা হয় যে ডিউরিং দ্য রোটেশন এর বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আর একটা যে ব্যাপারটা যেটা হয় যে যে কেমিস্ট্রিতে না যখনই আমাদের মোর দ্যান ওয়ান পার্টিকেল থাকে, মানে একটা পার্টিকেল অবধি ঠিক আছে, মানে সেটা একটা ইলেকট্রন হতে পারে বা একটা অ্যাটম হতে পারে, ইজ ওকে। বাট যখনই মোর দ্যান ওয়ান পার্টিকেল থাকবে তখনই প্রবলেমটা শুরু হয়। তখন সবসময় দেখবে যে একটা মানে একটা টেন্ডেন্সি থাকবে, মানে যতদিন কেমিস্ট্রি পড়বে এবং এই সমস্ত কোয়ান্টাম মেকানিক্স এইসব নিয়ে কথাবার্তা বলবে, সবসময় দেখবে যে একটা আর কি টেন্ডেন্সি থাকে যে সব পার্টিকেলকে ওয়ান পার্টিকেল প্রবলেমে রিডিউস করা, মানে টু পার্টিকেল প্রবলেম ক্যান বি রিডিউস টু অ্যান এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম, বা থ্রি পার্টিকেল প্রবলেম, বা মোর দ্যান মানে যতগুলো পার্টিকেল থাকবে সবসময় একটা পার্টিকেল প্রবলেমে রিডিউস করার কনসেপ্ট থাকে। তো সেই কনসেপ্ট থেকেই এখানে একটা সেন্টার অফ মাস বলে একটা অ্যাক্সিস কনসিডার করা হয়। যে সেন্টার অফ মাসটা হয়, ধরো এরকম একটা জায়গা থেকে যদি একটা সেন্টার অফ মাস কনসিডার করা হয়, এইটা হচ্ছে গিয়ে সেন্টার অফ মাস, এই জায়গাটা, যেখানে এই সেন্টার অফ মাস থেকে এর ডিস্টেন্স হচ্ছে r1 এবং এর ডিস্টেন্স হচ্ছে r2। তাহলে এই ডেফিনেশন, ফ্রম দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস যেটা বলা হয় যে ফ্রম দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস, এটা হওয়া উচিত r1m1 ইকুয়ালস টু r2m2 হওয়া উচিত। মানে কি, মানে এটা নিশ্চয়ই, এটা হয়তো কতটাই মানে বোঝা যাচ্ছে আমি জানি না, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, আমি যথেষ্ট করে এঁকেছি। মানে এখানে অবশ্যই m1টা কিন্তু গ্রেটার দ্যান m2, এইটা। তার মানে সেন্টার অফ মাসের পজিশনটা কী করে ঠিক হবে, এটা সবসময় যেটা ভারী অ্যাটম বা ভারী মাস, যেটা হেভি মাস, যেটা তার কাছাকাছি থাকবে, তার কাছে এটা বসবে। যদি চাই হয়, ধরো চাই একটা হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, তাহলে সেন্টার অফ মাসটা হবে আয়োডিনের কাছাকাছি হবে। আর যদি ধরো হাইড্রোজেন যদি হয়, মানে H2 মলিকুল যদি হয়, তাহলে দুটো H অ্যাটম আছে, তাহলে সেন্টার অফ মাসটা কোথায় হবে, এক্স্যাক্টলি মাঝখানে হবে। মানে এটা হচ্ছে ডেফিনেশন অফ সেন্টার অফ মাস। এটা এরকমভাবেই ওর পজিশনটা ঠিক করা হয় যে হেভি অ্যাটমের কাছে ওর যে পজিশনটা হবে, যাতে করে ডিস্টেন্সটা কম হয়। তাহলে এরকম এই ব্যাপারটা হবে, ঠিক আছে। আর যেহেতু এটা হচ্ছে রিজিড, সেই জন্য একটা কি, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর। আর
the bond is rigid during the rotation, সেই জন্য এটা বলা যায় যে R1 প্লাস R2 ইকুয়ালস টু R। এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, এটা যেখানে ওয়্যার R ইজ দ্য মানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বলতে পারি। ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ অফ দ্য ডাইঅ্যাটমিক মলিকুল, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এটা আমি ডিরেক্টলি অনেক একটু কিছুটা দূরে চলে গেলাম, তার আগেই একটা দুটো কথা একটু লিখে দিতে হতো, সেই কথাগুলো আমি একটুখানি লিখে দিই, যেগুলো মুখে বলেছি সেগুলো জাস্ট এখানে পয়েন্ট করে করে লিখে দিই। তাহলে প্রথম হচ্ছে রোটেশনাল মোশন of a diatomic molecule can be modeled by rigid rotor approximation এবং শুধু ডাইঅ্যাটমিক মলিকুল না, এটাকে হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল হতে হবে। কেন হতে হবে সেটা পরে বলবো। এটা ঠিক আছে, এইটা একটা। আর এবং এখানে যেটা বলছি যে দিস ইজ এ রোটার হুজ bond length does not change during the rotation. During the rotation, that is why this is rigid rotor. এইটা। এবং অবশ্যই এখানে যেটা আর একটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে this two particle problem can be reduced to an effective one particle problem. Effective one particle problem, এইটা ঠিক আছে। এবং তারপরে যে বাকি কথাগুলো বললাম, এবং সেই জন্যই একটা সেন্টার অফ মাস ডিফাইন করতে হবে, এবং সেখান থেকে সেন্টার অফ মাস ডেফিনেশন অনুযায়ী এবার যা যা হয়, মানে শুধু সেন্টার অফ মাস না, আরও কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসগুলোতে আমরা আসবো। মানে প্রথমে সেন্টার অফ মাস ডিফাইন হলো এবং তার সাথে আরও কিছু অ্যাসোসিয়েটেড জিনিস আছে, তো সেই জিনিসগুলোতে আমরা আসবো। এইটা অ্যান্ড মানে এইটা, এবং তার সাথে এটাও লিখে দিই, দেয়ারফর the molecule is rotating about the center of mass. এইটা ঠিক আছে। তাহলে এবার আমি আসলে এটা নিতে ভুলে গেছি। তাহলে ফ্রম ইকুয়েশনস 1 and 2 এটা থেকে কি পাওয়া যাচ্ছে, যে দেখো আমি যদি বলি M1R1 ইকুয়ালস টু M2, R2টাকে কি লিখতে পারি, R মাইনাস R1, বা আর এখানে আর বা মিটা, আর যেহেতু এটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বলছি তো আমি এটাকে R0 বলি, ঠিক আছে, R0 ইকুইলিব্রিয়াম যেহেতু বলছি, তাহলে R0 মাইনাস R1 এটা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি M2 ইন্টু R0 মাইনাস M2 ইন্টু R1। তাহলে এবার এখান থেকে এখানে যদি M1R1
আর প্লাস m2 ইন্টু r1 ইকুয়ালস টু m2 ইন্টু r0, তাহলে এখান থেকে r1টা কী বেরোবে, r1টা হবে হচ্ছে m2 বাই m1 প্লাস m2 ইন্টু r0। তাহলে এটা ধরো 3 নম্বর ইকুয়েশন r1টা। সিমিলারলি r2টাকে লেখা যায় r0 মাইনাস r1, তাহলে সেখান থেকে r0 মাইনাস r1 হচ্ছে m2 বাই m1 প্লাস m2 ইন্টু r0, তাহলে সেখান থেকে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু r0। তাহলে ভেতরটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে যাবে m1 বাই m1 প্লাস m2 ইন্টু r0, r2টা হয়ে যাবে এইটা। তাহলে এটা ধরো 4 নম্বর ইকুয়েশন এখান থেকে। আচ্ছা, এবার দেখো, ঠিক আছে। আচ্ছা, এবার রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা কি নিয়ে মেনলি কনসিডার করি, মানে দেখো আমাদের তো কোয়ান্টাম মেকানিক্স করতে হবে, তাহলে কোয়ান্টাম মেকানিক্স করতে গেলে আমাদেরকে আলটিমেট কথা হচ্ছে হ্যামিল্টনিয়ানটা লিখতে পারতে হবে। আচ্ছা, মানে শরিঞ্জার ইকুয়েশনটা লিখতে পারতে হবে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশনটা সলভ করতে পারতে হবে, তার আগে লিখতে পারতে হবে। এবার লিখতে গেলে কি লাগবে, হ্যামিল্টনিয়ান লাগবে অবশ্যই। তাহলে হ্যামিল্টনিয়ানটা কি, হ্যামিল্টনিয়ান বেসিক্যালি এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, রোটেশনাল মোশনের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, বোঝা যাচ্ছে যে প্রথমেই বলা হয়েছে একটা ফ্রি পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ আ ফিক্সড রেডিয়াস, সারফেস অফ এ স্ফিয়ার অফ ফিক্সড রেডিয়াস, প্রথমেই বলা হয়েছে। তাহলে ফ্রি পার্টিকেল মানে এর কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, পুরোটাই কাইনেটিক এনার্জি, যেটাকে নাকি আমরা বলি রোটেশনাল কাইনেটিক এনার্জি। এবার যখনই রোটেশনাল কাইনেটিক এনার্জি কথাটা বলা হচ্ছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি যদি এক্সপ্রেশনটা মনে করে আমরা দেখি, সেখানে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টার্ম থাকে যেটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কিন্তু খুব এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং অবশ্যই ওই যে একটা কথা বলে এসেছি যে 2 পার্টিকেল প্রবলেমকে এফেক্টিভলি 1 পার্টিকেল প্রবলেমে কনভার্ট করতে হবে। তাহলে আমি তো এখনও অবধি আমি সেন্টার অফ মাস কনসিডার করেছি, কিন্তু এখনও অবধি আমি দুটো আলাদা আলাদা করে মানে মাস আছে m1 m2 নিয়ে কথা বলে যাচ্ছি, কিন্তু তাদেরকে এফেক্টিভলি 1 পার্টিকেল প্রবলেমে কনভার্ট করলে সেই মাসগুলো কী করে ইউজ হয় সেইটা নিয়ে এখনও বোঝা যায়নি। তাহলে সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট মানে পয়েন্টের জন্য বা মানে রিজনের জন্য রাদার বলতে পারি যে আমাদের কিন্তু এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সেই জন্য নেক্সট কাজ হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে ডিফাইন করা। তাহলে when we deal with rotational kinetic energy, মানে ওই রোটেশনাল মোশন বা রোটেশনাল, ঠিক আছে, কাইনেটিক এনার্জি, মোমেন্ট অফ ইনার্শিয়া প্লেজ very important role. Now in our case, moment of inertia is given by I equals to m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার, কারণ এখানে দুটো পার্টিকেল, তো তাহলে আইটা শুধু এটাই হবে, দুটো পার্টিকেল নিয়ে থাকবে। এবার এখান থেকে এটা কী করে 1 পার্টিকেলে কনভার্ট হচ্ছে, যে m1 ইন্টু r1 মানে কী রেখেছি, যে m2 বাই m1 প্লাস m2 তার স্কোয়ার r0 স্কোয়ার প্লাস m2 ইন্টু r2 মানে কি m1 বাই m1 প্লাস m2 তার স্কোয়ার r0 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি m1 m2 স্কোয়ার বাই m1 প্লাস m2 তার হোল স্কোয়ার প্লাস m2 m1 স্কোয়ার বাই m1 প্লাস m2 তার হোল স্কোয়ার এইটা করে দিই,
আর r0 স্কোয়ারটাকে বাইরে রাখি, তাহলে এটা কি হচ্ছে, এটা জাস্ট হয়ে যাচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু r0 স্কোয়ার, মানে ভেতরটাকে যদি লসাগু করে দিই, তাহলে এখান থেকে কি থেকে যাচ্ছে, এখান থেকে এইটা থেকে যাচ্ছে যে m1 m2 স্কোয়ার প্লাস m2 m1 স্কোয়ার, তাহলে সেখান থেকে যদি m1 m2 কমন নিই, তাহলে m1 প্লাস m2 একটা থেকে যাবে, ওপর নিচে কেটে গেল, তাহলে শুধু এরকম একটা টার্ম থেকে যাবে আলটিমেটলি এটা। তাহলে এইটা কি, এইটাকে বলা হয় মিউ r0 স্কোয়ার। তাহলে দেখো এখন এই 2 পার্টিকেল প্রবলেম কিন্তু একটা 1 পার্টিকেল প্রবলেমে রিডিউস হয়ে গেল, যেখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে এই মিউ ইজ দ্য m1 m2 বাই m1 প্লাস m2 ইজ দ্য রিডিউসড মাস এইটা অফ দ্য সিস্টেম। এইটা ঠিক আছে, তাহলে এইটা কিন্তু এটা হচ্ছে ধরো 5 নম্বর, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা। আচ্ছা, এইবার আমার কাছে যা যা দরকার সব আমার আছে। এবার আমি যেটা বললাম নেক্সট কি, যে হ্যামিল্টনিয়ানটা লিখতে পারতে হবে। তাহলে নাও দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর ফর দ্য রিজিড রোটার কি হবে, এটা হচ্ছে টি প্লাস ভি, বা যেটা কমপ্লিটলি শুধু টি রোটেশনাল হয়ে যাবে, অ্যাজ ভি ইকুয়ালস টু 0 ফর দ্য রিজিড রোটার প্রবলেম, এটা হয়ে যাবে। নাও টি রোটেশনালটা কি, or h equals to t rotational equals to কি হয়, l square by twice I, এটা হয়। তাহলে দেন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর রিজিড রোটার প্রবলেম, এটা কি হবে যে h, এখানে ওই সাইটাকে আমি ওয়াই দিয়ে লিখছি, এই মানে ওয়েভ ফাংশনকে তো আমি যা খুশি দিয়ে লিখতে পারি, এবার ওয়াই দিয়ে কেন লিখছি, এটা হচ্ছে বাই কনভেনশন জেনারেলি দেখা যায় যে এই ওয়াইটা তো মানে থিটা আর ফাই এরকম দুটো আর কি অ্যাঙ্গেলের ভ্যারিয়েবল হবে আর কি, কারণ যেহেতু আরটা এখানে ফিক্সড, এবং সেই এই ওয়াইটাকে আলটিমেটলি এগুলোকে বলা হয় স্ফেরিক্যাল হারমোনিক্স, মানে দ্য সলিউশন অফ এ রিজিড রোটার প্রবলেম, মানে মানে ওয়েভ ফাংশন বা সলিউশন অফ দ্য of the Schrodinger equation of a rigid rotor problem. Solution of the Schrodinger equation of the rigid rotor problem are called spherical harmonics. এবং spherical harmonics কে by convention generally y দিয়ে ক্যাপিটাল y দিয়ে দেখানো, মানে সাই দিয়ে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, বাট by convention generally y দিয়ে লেখা হয়, সেটাই আর কি। তাহলে এইচ ওয়াই ইকুয়ালস টু ই ওয়াই, এটা হবে। আর এখান থেকে এইচটা কি, এল স্কোয়ার, কারণ যেহেতু এখনও অপারেটর ফর্মে আছে আমি অপারেটর দিয়েই লিখছি, ই ওয়াই, এটা হবে। তাহলে এইটা ধরো, তাহলে এইটা যদি আমার 6 নম্বর ইকুয়েশান হয়, এটা আমি বলছি 7 নম্বর ইকুয়েশান। তাহলে এইটা হচ্ছে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশান ফর দ্য রিজিড রোটার প্রবলেম। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে এটা করতে হবে, এবার এটাকে সলভ করতে হবে। তাহলে এটা সলভ করার জন্য অবশ্যই আমার এল স্কোয়ারের যে এক্সপ্লিসিট ফর্মটা হয় সেই ফর্মটা বসাতে হবে। আচ্ছা, যেদিন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তাটা বলেছিলাম, সেদিন বলেছিলাম যে যদি হচ্ছে মানে এল এক্স স্কোয়ারটা কেমন দেখতে হয়, মানে এল এক্স স্কোয়ারটা কেমন দেখতে হয়, মানে কার্টেশিয়ান কোঅর্ডিনেট এল এক্স অপারেটর কেমন, এল ওয়াই অপারেটর কেমন, এল জেড অপারেটর কেমন, সেটা বলা হয়েছিল। কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ফর্মগুলো পরিষ্কার বলা হয়েছিল, কিভাবে আসে সেগুলো বলা হয়েছিল। কিন্তু তারপরে বলেছিলাম যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আছে, সেই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনকে এভাবে হয়, এটা চেন রুল ইউজ করে করতে হয়, অনেক বড় বড় ডেরিভেটিভ করতে হয়, সেটা বলা হয়েছে। আমার মনে হয় আগের দিন স্যার যখন পার্টিকেল রোটেটিং অন এ রিংয়ের জন্য করেছে, তখন পরিষ্কার করে দেখিয়েছে যে কী করে
কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন হয়, মানে কি মানে টু ডির জন্য অ্যাটলিস্ট দেখানো হয়েছে যে কী করে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আশা করি দেখিয়েছে আর কি হয়। তো 3 ডাইমেনশনের জন্য সেরকমভাবে পুরো কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করতে হবে ফ্রম এক্স ওয়াই জেড থেকে আর থিটা ফাই, তো করে সেখান থেকে এল এক্স এল ওয়াই এল জেড এগুলো পাওয়া যাবে। তারপরে তার আবার স্কোয়ার বের করতে হবে, করে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার করে এল স্কোয়ার বের করা যাবে। এবং সেখানে আমি বলেছিলাম যে এটা একটা বড় ইকুয়েশন হয়, 10 পাতার একটা ডেরিভেশন করে একটা এল স্কোয়ারের কার্টেশিয়ান কোঅর্ডিনেট এই পোলার কোঅর্ডিনেটের ফর্মটা পাওয়া যায়। তো সেই ফর্মটাই আজকে লিখবো, যেখানে আরটা ফিক্সড, তাহলে আর রিলেটেড পার্টটা আমার লেখার দরকার নেই, কারণ ওটা ফিক্সড, ওটা অটোমেটিক 0 হয়ে যাবে, শুধু থিটা আর ফাই রিলেটেড পার্টটা লিখলেই হবে। তো তাহলে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম L square is equals to minus h car square 1 by sin theta del del theta sin theta del del theta plus 1 by sin square theta del 2 by del phi 2। ঠিক আছে, এরকম দেখতে হয়। তাহলে দেন টিআইএসিবি এটা কেমন দেখতে কেমন হবে, যে এই যে মানে এই এল মানে এল স্কোয়ারের জায়গায় আমি এটা বসিয়ে দেবো, তাহলে আমি এটা বাইরে লিখছি ধরো মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস আই, এইভাবে লিখে দিলাম। করে এবার এই বাকি পার্টটা থাকবে, বাকি পার্টটা হচ্ছে 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা del 2 by del phi 2 y theta phi is equals to e y theta phi, এটা হবে এরকম। আচ্ছা তাহলে ধরো এটা আমি বলছি 8 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে 9 নম্বর ইকুয়েশন এইটা। এবার এটাকে সলভ করতে হবে। তাহলে উই সলভ দিস equation to get y theta phi and the energy eigenvalues, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার সলভ করব কি করে। আচ্ছা দেখো এটা এর আগে পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে দেখা হয়েছে যে কী করে মানে পার্টিকেল ইন এ 2D বা 3D বক্সের ক্ষেত্রে কথাবার্তাগুলো বলা হয়েছিল। তাহলে এখানেও সেরকম আর কি, যেহেতু দুটো ভ্যারিয়েবল আছে তাহলে আমাদের নেক্সট উপায়টা কি, এটাকে সলভ করতে হবে, সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ইউজ করব। তাহলে নেক্সট হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল, এটা তাহলে সেটা কি, যে লেট y থিটা ফাই, এইটা হচ্ছে থিটা থিটা ফাই ফাই, মানে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক মানে কি, মানে একটা ফাংশন যার যদি মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা সেই ফাংশনটাকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসাবে লিখতে পারি ফর এভরি ভ্যারিয়েবল। মানে ওয়াই থিটা ফাই ইজ দ্য মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ থিটা থিটা অ্যান্ড ফাই ফাই, যেখানে থিটা থিটাটা হচ্ছে শুধু থিটা ডিপেন্ডেন্ট পার্টের জন্য ওয়েভ ফাংশন, আর ফাই ফাইটা হচ্ছে শুধু ফাই ডিপেন্ডেন্ট পার্টের জন্য ওয়েভ ফাংশন। তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসেবে ওয়াই থিটা ফাইকে লিখতে পারি, সো দ্যাট দ্য এনার্জি মানে যদি ওয়েভ ফাংশনটা যদি মানে আইগেন ফাংশনটা রাদার বলতে পারি, আইগেন ফাংশনটা যদি মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয় তাহলে এনার্জিটা হবে অ্যাডিটিভলি সেপারেবল। এবং কখন এটা লিখতে পারি, যখন
এই থিটা আর ফাই এই দুটো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, মানে দুটো ভ্যারিয়েবল, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার হতে হবে, মানে তাদেরকে পারপেন্ডিকুলার হতে হবে একটা আর একটার সাথে, বা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে টু ইচ আদার। তখনই একমাত্র লেখা যায় যে সেই দুটো ভ্যারিয়েবলের যে করসপন্ডিং ওয়েভ ফাংশন তাদের মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসেবে টোটাল ওয়েভ ফাংশনকে লেখা যায়, সো দ্যাট এনার্জি ক্যান বি রিটেন অ্যাজ এ অ্যাডিটিভলি সেপারেবল। মানে দুটোই ইম্পর্টেন্ট। এনার্জি যদি অ্যাডিটিভলি সেপারেবল লিখতে পারি তবেই ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল লিখতে পারবে, এবং ওয়েভ ফাংশন যদি মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসেবে লিখতে পারি তাহলেই এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হিসেবে লিখতে পারবো। এবং কখন এগুলো করতে পারবো? যখন ভ্যারিয়েবলগুলো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার হবে, মানে দে আর অর্থোগোনাল টু ইচ আদার হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে লিখলাম। আচ্ছা, তাহলে এটা ধরো আমি বলছি 10 নম্বর ইকুয়েশন। তাহলে এবার এই যে থিটা থিটা ফাই ফাই এটাকে আমি 9 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার আমি ইকুয়েশনটা সলভ করব। তাহলে এটা একবার অন্তত দেখে নেওয়াটা দরকার যে শোডিঞ্জার ইকুয়েশনের সলভ ঠিক আমি বলবো না, সিম্পলিফিকেশানটা কী করে হয়। সলভটা অনেক বেশি কঠিন, তো সলভের মধ্যে হয়তো আমরা অতটা যাব না বা পুরোটা সিলেবাসে নেই, বাট সিম্পলিফিকেশানটা কী করে হয় আর কি, এরকম যদি মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল থাকে। এই প্রথম তোমরা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল না, অবশ্য আগেও করেছো তো, হ্যাঁ মানে আগেও করেছো তো, ওই রকমই কিছুটা ব্যাপার। এবার এখানে হয়তো এক্সট্রা কিছু টার্ম থাকার জন্য এক্সট্রা একটা দুটো স্টেপ থাকতে পারে, বাট আগেও যেরকমভাবে 2D 3D পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে যেভাবে করা হয়েছে এখানেও সেভাবে হবে। তাহলে সেটা অন্তত একবার দেখে নেওয়াটা দরকার, সো দ্যাট এরপরে যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবে তখন যেন এই থিটা আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে কথাবার্তা বলতে না হয়, কারণ এক্স্যাক্টলি সেমটা পরেও হবে আর কি। তো সেটাই। তাহলে এবার এটা ওই জাস্ট এই 10 নম্বর ইকুয়েশনটাকে 9 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেওয়া যাক। তাহলে বসিয়ে দিলে দেখতে কেমন হবে? ফ্রম equations 9 and 10 we get যে minus h car square by twice I 1 by sin theta del del theta sin theta del del theta plus 1 by sin square theta del 2 del phi 2 theta theta phi phi এখানে বসে যাবে is equals to e theta theta phi phi এটা হবে। আচ্ছা, এরপরে নেক্সট স্টেপটা কি? এবার নেক্সট স্টেপটা হচ্ছে অবশ্যই এই মানে মানে এই থিটা ডিপেন্ডেন্ট পার্টটা মানে এই থিটা মানে যে অপারেটরটা আছে সেই অপারেটরের থিটা পার্টটা যেটা সেটা থিটা ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনের উপর কাজ করবে, তখন ফাই পার্টটা কনস্ট্যান্ট থাকবে, এবং ফাই যে পার্টটা সেটা ফাই ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনের উপর কাজ করবে, তখন থিটা পার্টটা কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে নেক্সট, মানে একটা একটা করে কাজ করানো। তাহলে সেটা হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে মানে প্রথমটা এইটুকানি হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, তাহলে সেটা থিটার ওপরে কাজ করবে। তাহলে সেক্ষেত্রে ফাইটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম করে 1 বাই সাইন থিটা। এখন আর ডেল লেখার আমার দরকার নেই, আমি যেহেতু আলাদা আলাদা করে ফেলছি। ডি ডি থিটা সাইন থিটা, এটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এটা হয়ে গেল। প্লাস আর তারপরটার ক্ষেত্রে ফাই, তাহলে ফাইটা ফাইয়ের উপরে কাজ করবে, তাহলে থিটা থিটা বাই সাইন স্কোয়ার থিটা ডি টু ফাই ফাই বাই ডি ফাই টু, এটা হয়ে গেল। এইটা ইকুয়ালস টু এই যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টু আই সাই, যেটা এখনও লিখিনি সেটাকে ডান দিকে গুণ করে দিচ্ছি। তাহলে মাইনাস 2 ই আই বাই এইচ কার স্কোয়ার থিটা থিটা ফাই ফাই, এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 11 নম্বর ইকুয়েশন ধরো বললাম। আচ্ছা, এরপর নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ধরো আমি দুদিকেই থিটা থিটা ফাই ফাই দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ডিভাইডিং বোথ সাইডস বাই থিটা থিটা ফাই ফাই,
এটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হবে, তাহলে এদিকটা হয়ে যাবে ফাই ফাই থিটা থিটা ফাই ফাই দিয়ে যদি ফার্স্টটাকে ভাগ করে দিই, ফার্স্ট টার্মটাকে ভাগ করে দিই, তাহলে ফাই ফাইটা কেটে যাবে। তাহলে এটা থেকে যাবে 1 বাই নিচে একটা থিটা থিটা থেকে যাবে 1 বাই থিটা থিটা, আর 1 বাই সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা ডি থিটা, এটা হয়ে গেল। প্লাস পরের পার্টটার ক্ষেত্রে কি হবে, থিটা থিটা ফাই ফাই দিয়ে যদি ভাগ করে দিই থিটা থিটা কেটে যাবে, তাহলে 1 বাই ফাই ফাই সাইন স্কোয়ার থিটা ডি টু ফাই ফাই বাই ডি ফাই টু ইজ ইকুয়ালস টু, এদিকে ডান দিকটাও আমি থিটা থিটা ফাই ফাই দিয়েই ভাগ করেছি, তাহলে এটা শুধু থেকে যাবে -2 EI বাই এইচ কাট স্কোয়ার, এটা থেকে যাবে। ধরো আমি 12 নম্বর ইকুয়েশন নাম দিলাম এটা। এইবার আমি যেটা করছি, যেই দেখো এই যে এবার দেখো, এবার তাকিয়ে দেখো যে ফার্স্ট টার্মটা পুরোটাই থিটা থিটা, আর নেক্সট টার্মটা ফাই, কিন্তু তার সাথে একটা সাইন স্কোয়ার থিটা মিশে আছে। তাহলে আমি একটা কাজ করি, যদি আমি এটাকে সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি দুদিকে গুণ করে দিই, যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার সেকেন্ড পার্টে সাইন স্কোয়ার থিটাটা উঠে গেল, তাহলে পুরোটাই ফাই ডিপেন্ডেন্ট পার্ট হয়ে গেল। ফার্স্ট পার্টের মধ্যে সাইন স্কোয়ার থিটা ঢুকলে কোনো অসুবিধা নেই, কারণ এটা অলরেডি থিটা ডিপেন্ডেন্ট পার্ট ছিল, আর ডান দিকে একটা সাইন স্কোয়ার থিটা চলে আসবে। তাতে কী হবে, আমি এই যে মানে এই এনার্জি রিলেটেড যে পার্টটা যার মধ্যে একটা সাইন স্কোয়ার থিটা ঢুকে গেল, সেটাকে আমি থিটার সাথে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, যে মাল্টিপ্লাইং, মানে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে শরেঞ্জের ইকুয়েশনটাকে সলভ করা, মানে একটা 2 ভ্যারিয়েবল প্রবলেম আছে, সেটাকে আমাকে 1 ভ্যারিয়েবলে আলাদা করে ফেলা। এবার প্রত্যেকটা ভ্যারিয়েবল নিয়ে আমি সলভ করব আমার মতো করে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য যে করসপন্ডিং আইগেন ফাংশন বা করসপন্ডিং ওয়েভ ফাংশন সেটা পাবো, তারপরে আমি টোটাল ওয়েভ ফাংশন পেতে পারি। এটা হচ্ছে আমার কাজ। তার মানে আমাকে দুটো মানে আলাদা আলাদা করে ফেলা, দুটো ভ্যারিয়েবলকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট যে শরেঞ্জের ইকুয়েশন আছে সেটাকে আলাদা আলাদা করে ফেলা, এটা হচ্ছে আমার কাজ। তাহলে আমাকে তো সেই চেষ্টাটাই করতে হবে। তাহলে তার জন্য মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই সাইন স্কোয়ার থিটা, এটা যদি করি তাহলে এটি কী হবে, 1 বাই থিটা থিটা, আর এটা তাহলে সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে ওপরে একটা সাইন থিটা হয়ে যাবে, সাইন থিটা ডি থিটা থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, মানে সরি ডি বাই ডি থিটা ছিল, আর এটা প্লাস 1 বাই ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই টু, এটা ইকুয়ালস টু -2 EI বাই এইচ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে গেল। আচ্ছা, এইবার এটাকে একটু জাস্ট অ্যারেঞ্জ করি না, কিভাবে, যে এই থিটা ডিপেন্ডেন্ট যে পুরো পার্টটা পুরোটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে 1 বাই থিটা থিটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস 2EI বাই এইচ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু -1 বাই ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই টু, এইটাকে আমি বলছি ইকুয়েশন 13। তাহলে এবার দেখো, এইবার হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড ইজ অনলি দ্য ফাংশন অফ থিটা অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইজ অনলি দ্য ফাংশন অফ ফাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে থিটা আর ফাই দুটো ইন্ডিপেন্ডেন্ট, দুটো বলা হয়েছিল দুটো অর্থোগোনাল বা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এদের মাঝখানে একটা ইকুয়াল সাইন হয়ে বসে আছে। তাহলে এরকম যদি কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন থাকে যেখানে যার লেফট হ্যান্ড সাইডটা একটা আলাদা ভ্যারিয়েবলের পার্ট অ্যান্ড রাইট সাইডটা একটা অন্য ভ্যারিয়েবলের পার্ট, যেখানে এই দুটো ভ্যারিয়েবল আর আবার সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনোভাবেই একে অপরের উপর ডিপেন্ড করে না, দে আর পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল টু ইচ আদার, কিন্তু তাদের মধ্যে একটা ইকুয়াল টু সাইন আছে। তার মানে কি,
তার মানে এই দুটো যে পার্ট তারা আলাদা আলাদা করে কোনো একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল, যে কনস্ট্যান্টটা আবার হচ্ছে এদের কারোর ওপরে ডিপেন্ড করে না, না থিটার ওপর না ফাইয়ের ওপর। তাহলেই একমাত্র এই ইকুয়েশনটা মানে স্যাটিসফাই করা সম্ভব। মানে থিটা আর ফাই তারা যদি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু তাদের মধ্যে আবার ইকুয়ালিটি আছে কোথাও একটা, মানে হচ্ছে এই ইকুয়েশন দুটোর মধ্যে, তাহলে এই দুটো পার্ট মানে থিটা ডিপেন্ডেন্ট পার্ট আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট তারা আলাদা করে কোনো একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল, মানে কোনো একটা পার্টিকুলার কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হবে, যে কনস্ট্যান্টটা আর ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা অ্যান্ড ফাই। সেটা হতেই হবে, তবেই একমাত্র ইকুয়েশনটা স্যাটিসফাই হওয়া সম্ভব, এছাড়া সম্ভব না কোনোভাবেই, তাই তো? তাহলে left hand side of equation 13 is the function of theta only, and right hand side is the function of phi only for arbitrary values of theta and phi. This equation will be satisfied only when its sides are separately equal to a constant, let's say ধরো m স্কোয়ার, এটার সাথে কনস্ট্যান্ট হতে হবে। তাহলে এটাকে কি লেখা যায়? দেন এটাকে এইভাবে লিখতে পারি যে 1 থিটা থিটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা ডি থিটা প্লাস 2i/h স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু -1/5i d2 5i/d2 is equals to m স্কোয়ার। সে ধরা যাক m স্কোয়ারের সাথে সমান। তাহলে এবার এটা যদি ইকুয়েশন 14 হয়, তাহলে ফ্রম ইকুয়েশন 14 এবার আমরা কি লিখতে পারি? দুটোকে আলাদা আলাদা করে m স্কোয়ারের সাথে সমান লিখতে পারি। তাহলে ফ্রম equation 14 we get 1/theta theta sin theta d d theta sin theta d theta theta d theta plus 2i/h square sin square theta is equal to m স্কোয়ার। এটা তাহলে এটাকে জাস্ট একটুখানি রিঅ্যারেঞ্জ করে লিখি, যে মানে এটা কি করে লিখছি, যে এখান থেকে এটাকে একটুখানি জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখলে, মানে সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি আমি ভাগ করে দিই, সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে করে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে এটা এরকম দেখতে হয় যে 1/sin থিটা। কেন সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি? দেখো এনার্জি রিলেটেড পার্টে একটা সাইন স্কোয়ার থিটা ঢুকে বসে আছে না, ওটাকে মানে ওভারকাম করার জন্য, ওটা থেকে আর কি পাওয়ার জন্য, মানে ফ্রি হওয়ার জন্য একটা সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। দিলে এটা এরকম কিছুটা দেখতে হবে যে সাইন থিটা ডি থিটা থিটা ডি থিটা এইটা হলো প্লাস এটা, তাহলে 2i/h স্কোয়ার হয়ে গেল
আর এইদিকে একটা এম স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিলাম, তো ডান দিকেও ভাগ করেছি, এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে, সেটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসলাম, এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। আর এই যে এইখানে যে একটা একদম বাঁ দিকে যেই যে মানে থিটা থিটার যে পার্টটা 1/θ যেটা ছিল, সেই থিটা থিটাটাকে অ্যাজ ইফ আমি ডান দিকে গুণ করে দিয়েছি, তাহলে এই পুরোটার সাথেই একটা থিটা থিটা হয়ে বসে আছে এইটা, তাহলে এটা ইকুয়ালস টু 0, এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্টের শোরিঞ্জার ইকুয়েশন। তাহলে দিস ইজ দ্য থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন। এবার এইটাকে সলভ করতে হয়। এটা ধরো আমি 15 নম্বর নাম দিলাম এইটা। তাহলে এইটা হচ্ছে একটা পার্ট। আর অন্য পার্টটা কি, অ্যান্ড দ্য আদার পার্টটা কি, যে 1/-1/5i d2 5i/d2, সেটা ইকুয়ালস টু এম স্কোয়ার। এটা হচ্ছে আর একটা পার্ট। তাহলে এখান থেকে এটা কিন্তু খুব ইজিলি করে নেওয়া যায় যে d2 5i/d2 প্লাস এই এম স্কোয়ার 5i, যেখানে একটা মাইনাস আছে সেই জন্য এটা ডান দিকে চলে গিয়ে মাইনাস, আবার বাঁ দিকে চলে আসলে প্লাস হয়ে গেল, ইকুয়ালস টু 0। এইটা এটা হচ্ছে ধরো 16 নম্বর ইকুয়েশন। আর এটা কি হলো, এটা হচ্ছে phi ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন হয়ে গেল এইটা। তাহলে এবার এইটা এই ফাই ডিপেন্ডেন্ট পার্টটা তো অলরেডি করেছো তোমরা, মানে আগের দিন যখন স্যার ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ রিং করিয়েছিল তখন এক্স্যাক্টলি এই শোরিঞ্জার ইকুয়েশনটাই এসেছিলো, এবং সেটা কী করে সলভ করে তার সলিউশন কী হয়, তার নর্মালাইজ সলিউশন কী হয় সেটা আমরা অলরেডি জানি। তাহলে দিস ইকুয়েশন ইজ সিমিলার to the time independent Schrodinger equation for a free particle rotating on a ring of fixed radius. এটা তাহলে the solution of this equation সেটা কি, যে এই phi m phi সেটা 1/√2π into e to the power im phi এটা হবে, with m equals to 0 +-1 +-2 এইটা হবে। এটা হয়, এটা দেখেছি। তাহলে এটা হচ্ছে নর্মালাইজ সলিউশন। এটাকে ধরো আমি 17 নম্বর নাম দিলাম। তাহলে ফাই ডিপেন্ডেন্ট পার্টটা আমরা জানি, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। এবার হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট। ওই থিটা ডিপেন্ডেন্ট যে পার্টটা, যেটা ইকুয়েশন 15, সেটা সলভ করাটা মানে অ্যাকচুয়ালি আমরা ওটা করি না, কারণ ওটা তোমাদের সিলেবাসে নেই, তো ওটার জন্য একটু অঙ্ক লাগে আর কি। তো ওটাকে ওই লিজেন্ড্রি পলিনোমিয়াল বলে, সেটাকে লিজেন্ড্রি ইকুয়েশন বা অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল দিয়ে ওটাকে সলভ করতে হয়। তো সেটা সলভ কখনোই করবো না, বাট ওটা সলিউশনটা কী হয় সেটাও লিখে দেবো আর কি। এবং সেখান থেকে এবং এই টাইপের ইকুয়েশনগুলো সলভ করতে গেলে ওই মানে যেমন এটার ক্ষেত্রেও দেখতে পেলে যে একটা কনস্ট্যান্ট, যেটাকে আমি আলটিমেটলি এম বললাম, এবং সেটা আলটিমেটলি একটা কোয়ান্টাম নাম্বারে, মানে যেখান থেকে বেসিক্যালি ওই কোয়ান্টাইজেশনটা ঢুকবে, কোয়ান্টাম নাম্বারে, যেটা আলটিমেটলি কোয়ান্টাম নাম্বার হিসেবে ইন্ট্রোডিউস হলো। তেমন ওই থিটা ডিপেন্ডেন্ট পার্টটাও যখন সলভ করতে যাব, সেখান থেকেও এই এম স্কোয়ার মানে এম এর সাথে সাথে আরও একটা
কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস হবে। তো সেইগুলো দেখানো যেতে পারে যে ওর যে সলিউশনটা সেটা কোয়ান্টাম নাম্বারের উপর কী করে ডিপেন্ড করছে, কোয়ান্টাইজেশনটা কী করে আসছে, এবং যেহেতু থিটা ডিপেন্ডেন্ট পার্ট থেকেই আমরা আলটিমেটলি আইগেন ভ্যালু মানে এনার্জি আইগেন ভ্যালুটা পাবো, তাহলে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সেই কথাগুলো শুধুমাত্র লিখে দেওয়া যেতে পারে, কিন্তু সলিউশনটা কোনোভাবেই নেই। তাহলে সলিউশন অফ ইকুয়েশন 15 যে থিটা জে এম থিটা এটা হবে হচ্ছে 2j + 1 j - m by 4 pi j + m to the power half pjm cos theta এরকম দেখতে হয়, ঠিক আছে। এটা ওয়্যার এই pjm এইটা যেটা আর as a function of cos theta is called associated Legendre function, অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশন এইটা। এবং এইটাকে আবার এর মতো একরকম দেখতে হয় আর কি, মানে যেখানে এই পি জে এম কস থিটা এটাকে আবার দেখতে এরকম হয় 1 - cos স্কোয়ার থিটা টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা টু দি পাওয়ার m/2 আর dm/d cos m থিটা pj cos থিটা এরকম হয়, যেখানে আবার এই pj cos থিটা ওয়্যার এই pj cos theta is the Legendre ফাংশন বা লিজেন্ড্রি পলিনোমিয়াল বলে। তো এই লিজেন্ড্রি পলিনোমিয়াল দিয়ে পুরো ইকুয়েশন সলভ করতে হয়। এবং অবশ্যই এখান থেকে দেখা যাচ্ছে যদি জে আর এম এর ভ্যালু জানা থাকে তাহলে ফর জে = 0 জন্য এই p0 cos থিটা এটার ভ্যালু হয় 1, জে = 1 এর জন্য p1 cos থিটা এটার ভ্যালু হয় cos থিটা, হ্যাঁ। তারপরে জে = 2 এর জন্য p2 cos থিটা এটার ভ্যালু হয় 1/2 × 3 cos স্কোয়ার থিটা -1 এরকম আর কি। তারপরে অ্যান্ড সো অন আরও অনেক কিছু দেখানো যায়, সেটা অত দেখানোটা ইম্পর্টেন্ট না। মানে এইভাবে মানে বিভিন্ন পলিনোমিয়ালের ভ্যালুগুলো বের করা যায় বিভিন্ন জের ভ্যালুর জন্য, এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেও এইগুলো লাগবে, এবং সেখান থেকেই তো ওই ওভারঅল ফাংশনটা আসে। তার মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যখন আমরা হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন বার করবো, যেটা অ্যাকচুয়ালি রিয়েল সিস্টেম ওয়েভ ফাংশন, তখনও কিন্তু এই টার্মগুলোই লাগবে আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে বের করা যায় থিটা ডিপেন্ডেন্ট পার্টটা। তাহলে এখন ওভারঅল সলিউশনটা কি হলো, তাহলে ওভারঅল সলিউশনটা কি হলো, যেটা কিনা দেখতে ছিল এরকম যে ওয়াই থিটা ফাই যেখানে থিটাটা ডিপেন্ড করে জি আর এম এর ওপর, আর ফাইটা ডিপেন্ড করে শুধু এম এর ওপর। তাই এবং এখানে এই জেটা যেটা এই জের ভ্যালু হচ্ছে 0 1 2 3 ... এরকমভাবে হতে পারে। এই জেটাকে বলা হয় রোটেশনাল
কোয়ান্টাম নাম্বার। মানে অ্যাকচুয়ালি রোটেশনাল কোয়ান্টাম নাম্বার কথাটা তো আর এই ম্যাথামেটিক্স থেকে আসেনি, ম্যাথামেটিক্সটা তো ম্যাথামেটিক্সের মতো, মানে যেটা যে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বা এমটা, মানে যেটা এখন একটা কোয়ান্টাইজড নাম্বার, এমটাও একটা কোয়ান্টাইজড নাম্বার আর কি, কিন্তু সেটাকে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বলে বা এমটাকে কী বলে সেটা অ্যাকচুয়াল কেমিস্ট্রিতে ঢুকলে তখন বলা উচিত, বাট আমি একটু আগে বলে দিলাম, ঠিক আছে, পরে আবার বলবো। তো যাই হোক, তাহলে ওয়াই থিটা ফাই, যেখানে থিটাটা ডিপেন্ড করছে জে আর এম এর ওপর, আর ফাইটা শুধু এম এর ওপর ডিপেন্ড করছে, তাহলে ওয়াইটা অ্যাজ হোল কিসের ওপর ডিপেন্ড করবে? জে আর এম এর ওপর, এটার ওপর ডিপেন্ড করবে। তাহলে সেটা হয়ে গেল থিটা জে এম থিটা, এটা আলটিমেটলি তো সেটাই দেখেছিলাম, থিটাটাই এইটার ওপর এইভাবে ডিপেন্ড করে জে আর এম এর ওপর, আর ফাই এম ফাই, এটা হবে where j equals to 0 1 2 3 ডট 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 এইটা, আর m equals to 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। এই এমটাকে বলা হয়, মানে এইটা, এই এমটাকে, যেখানে এমটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এই পার্টিকুলার কেসে, আর যেটা রোটেশনাল কোয়ান্টাম নাম্বার আগেই বলেছি। আর তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে ফর এ গিভেন ভ্যালু অফ জে অ্যালাউড ভ্যালুজ অফ এমটা কি হয়? প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভাল। উইথ ইউনিট ইন্টারভাল এটা হয়, ঠিক আছে? তাহলে এইভাবে যায়। আচ্ছা, এবার তাহলে এখান থেকে, ঠিক আছে, আচ্ছা এই অবধি সবাই বুঝতে পারছো তো? আগে বলো, তোমাদেরকে জিজ্ঞাসাই করা হচ্ছে না, এই অবধি পুরো ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে এনার্জি আইগেন ভ্যালুটা কেমন দেখতে হয়? এনার্জি আইগেন ভ্যালু ই রোটেশনাল, সেটা হচ্ছে এল স্কোয়ার বাই 2i এটা হয়। তাহলে সেইটা দেখতে হয় হচ্ছে এরকম, জে ইন্টু জে প্লাস 1 এইচ কার স্কোয়ার বাই 2i, এরকম দেখতে হয়, ঠিক আছে? তাহলে এটা আলটিমেটলি দাঁড়ালো ই জে এর ওপর শুধু ডিপেন্ড করে, হুইচ ইজ জে ইন্টু জে প্লাস 1 এইচ কার স্কোয়ার বাই 2i এইটা, বা অর ই যেটা হচ্ছে জে ইন্টু জে প্লাস 1 এইচ কার স্কোয়ারটাকে ভেঙে দিচ্ছি এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, তাহলে নিচে একটা 2 আছে, তার মানে 8 পাই স্কোয়ার আই। এটা হচ্ছে আইগেন এনার্জি আইগেন ভ্যালু ফর এ রিজিড রোটার প্রবলেম উইথ জে ইকুয়ালস টু 0 1 2 3 ডট ডট। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার এই যে স্ফেরিক্যাল হারমোনিক্স ওয়াই জে এম থিটা ফাই is a simultaneous eigenfunction of L square and Lz operators. That is, আমরা দেখাতে পারি যে L square y theta phi এইটা ইকুয়ালস টু হয় জে ইন্টু জে প্লাস 1 এইচ কার স্কোয়ার ওয়াই থিটা ফাই, এইটা একটা দেখাতে পারি, অ্যান্ড এই এল জেড অপারেটরটাও একই রকম ওয়াই থিটা ফাইয়ের ওপর কাজ করে এম ইন্টু এইচ ক্রস ওয়াই জে এম থিটা ফাই এইটা দেয়।
ঠিক আছে। এবার যেহেতু এটা আইগেন ভ্যালু ইকুয়েশান মেনটেন করছে, মানে আইগেন ভ্যালু ইকুয়েশান দিচ্ছে, তার মানে এর যে আইগেন ভ্যালু সেটাই জেনারেলি ওই অপারেটরের যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল তার ভ্যালু হয়। এটা আমরা অলরেডি জানি থার্ড পস্টুলেট থেকে অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স বা সেকেন্ড পস্টুলেট অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স থেকে এটা অলরেডি জানি। তাহলে সেই জন্য এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্লিয়ারলি এই অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার যেটা এল স্কোয়ার, তার ভ্যালুটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কী হবে? রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস। এইভাবে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড হয়ে গেল, এরকম একটা ব্যাপার হবে। তাহলে মানে দিস ইজ দ্য মানে এইটা হবে দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা হবে। আর অন দ্য আদার হ্যান্ড জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে? সেটা হচ্ছে এল জেড ইকুয়ালস টু এম ইন্টু এইচ ক্রস হবে। তাহলে এই যে এই ইকুয়েশানটা সেকেন্ড আইগেন ভ্যালু ইকুয়েশানটা থেকে এইভাবে এইটা, ঠিক আছে। আর এই যেটা আগেও বলেছিলাম আর একবার জাস্ট লিখে দিচ্ছি যে ওয়াই জে এম থিটা ফাই ইজ কল্ড স্ফেরিক্যাল হারমোনিক্স। এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে কি দেখা যাচ্ছে যে এনার্জিটা ডিপেন্ড করছে জে এর ওপরে, মানে শুধুমাত্র জে এর ওপরে, আর ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করে এম আর জে দুটোর ওপরে, মানে দুটোর ওপরেই। তার মানে এখান থেকে কী বোঝা গেল যে ফরে মানে যদি একটা ফিক্সড জে এর ভ্যালু থাকে, তাহলে একটা জে এর ভ্যালু যখন ফিক্সড তখন এনার্জিটা ফিক্সড হয়ে যাচ্ছে, কিন্তু একটা জে এর ভ্যালুর জন্য দ্য অ্যালাউড ভ্যালুর অফ এম হচ্ছে মাইনাস জে টু প্লাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল। তার মানে ততগুলো ওয়েভ ফাংশন পাওয়া যাচ্ছে, তাই তো? তার মানে কোনো একটা ফিক্সড জে এর ভ্যালুর জন্য ওই এনার্জিটা ফিক্সড হয়ে গেল, কিন্তু ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করে জে এর সাথে সাথে এম এর ওপরও। এবার একটা ফিক্সড ভ্যালু অফ জে এর জন্য এম এর ভ্যালু হচ্ছে মাইনাস জে টু প্লাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল। তার মানে ওয়েভ ফাংশনগুলোও তো ততগুলো পাওয়া যাচ্ছে, কারণ ওয়েভ ফাংশনও তো এম এর সাথে সাথে ভ্যারি করছে, এম এর উপরে ডিপেন্ড করছে। তার মানে কোনো একটা ফিক্সড জে এর ভ্যালুর জন্য এনার্জি লেভেলটা ফিক্সড হয়ে গেল, কিন্তু ওয়েভ ফাংশন কিন্তু হচ্ছে গিয়ে মানে ওই মাইনাস জে টু প্লাস জে যতগুলো এম ততগুলো ওয়েভ ফাংশনের মানে আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন পাওয়া যাচ্ছে কোনো একটা ফিক্সড জে এর ভ্যালুর জন্য। এটাকে কি বলে? এটাকে ডিজেনারেসি বলে। এবং এটা তাহলে কত ফোল্ডের ডিজেনারেসি? ওই যে যেটা বলছি যে কোনো একটা ফিক্সড জের ভ্যালুর জন্য অ্যালাউড ভ্যালুজ অফ এম হচ্ছে মাইনাস জে টু প্লাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল, মানে সেটাকে যদি ইন জেনারেল লিখি বেসিক্যালি সেখানে 2j + 1 নাম্বার অফ এম ভ্যালুস থাকতে পারে। তার মানে 2j + 1 নাম্বার অফ ওয়েভ ফাংশন ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন পাওয়া যাবে কোনো একটা ফিক্সড ভ্যালু অফ জে এর জন্য, যেখানে হচ্ছে এনার্জিটা ফিক্সড। তার মানে কি? তার মানে প্রত্যেকটা এনার্জি লেভেল অফ দ্য রিজিডেটর সিস্টেম ইজ 2j + 1 ডিজেনারেট মানে ফুল ডিজেনারেট। ঠিক আছে তো? এটা বুঝতে পারলে তো? আমি এই পার্টটা আরেকবার বলি। মানে দেখো কি বলছি, মানে দেখো এনার্জিটা কিসের ওপর ডিপেন্ড করছে? এনার্জিটা ডিপেন্ড করছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার টুয়াইস আই, এইটা। তার মানে এনার্জি শুধুমাত্র ইজ এ ফাংশন অফ জে, শুধুমাত্র জের ফাংশন। আচ্ছা, এবার জে এর ভ্যালু কোনো একটা ফিক্সড ভ্যালু অফ জে এর জন্য এম এর কতগুলো ভ্যালু হতে পারে? মানে যখন জে ইকুয়ালস টু 0 এমটা 0, যখন জে ইকুয়ালস টু 1 এম এর ভ্যালু হয় -1 0 +1, হ্যাঁ যখন জে ইকুয়ালস টু 2 তখন এম এর ভ্যালু হয় -2 -1 0 +1 +2 এটসেট্রা অ্যান্ড সো অন। এইভাবে যাচ্ছে জের ভ্যালুগুলো।
আচ্ছা, এবার ওয়েভ ফাংশন কিসের ওপর ডিপেন্ড করছে? ওয়েভ ফাংশন জে এম দুটোর ওপরই ডিপেন্ড করছে। থিটা পার্ট থেকে যে এম আসছে থিটা, আর ফাই পার্ট থেকে এম আসছে ফাই, দুটোর ওপরই ডিপেন্ড করছে। তাহলে কোনো একটা জের ভ্যালুর জন্য, মানে যেটা যখন জি মানে জের মানে কোনো একটা ফিক্সড ভ্যালুর জন্য এনার্জিটা ফিক্সড, মানে এটার ক্ষেত্রে এনার্জিটা ধরো এখানে কত হবে, 0 × 0 + 1 মানে 0 হয়ে যাবে। এটার ক্ষেত্রে এনার্জিটার কিছু একটা ফিক্সড ভ্যালু থাকবে, এটার ক্ষেত্রে এনার্জিটার কিছু একটা ফিক্সড ভ্যালু থাকবে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি থাকবে। কিন্তু ওয়েভ ফাংশনের কী কী ভ্যালু হবে? ওয়েভ ফাংশনের ভ্যালু এটার ক্ষেত্রে মানে প্রথমে 0 যখন, তখন একটাই ভ্যালু হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে যখন যখন জে ইকুয়ালস টু 1 তখন এমটাও তো চেঞ্জ করে করে যাবে। এই থিটা পার্ট থেকে যে রিলেটেড পার্টটা আসলো, আর ফাই পার্ট থেকে কটা আসবে, -1-এর জন্য একটা হবে, +1-এর জন্য একটা হবে, 0-এর জন্য একটা হবে। আচ্ছা, তারপরে যখন জে ইকুয়ালস টু 2 তখন থিটা পার্ট থেকে যা আসলো এম এর ভ্যালুগুলো তো চেঞ্জ হবে, -2-এর জন্য একটা হবে, -1-এর জন্য একটা হবে, এইভাবে 5টা ওয়েভ ফাংশনের ভ্যালু আসবে, এবং প্রত্যেকেই তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, কিন্তু এনার্জিটা তো ফিক্সড। তার মানে কি হচ্ছে, তার মানে আমরা হচ্ছে এই এতগুলো মানে প্রতিটা জের ভ্যালুর জন্য 2j+1 নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন পাচ্ছি, যার একটাই এনার্জি ভ্যালু। তার মানে এতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন মানে কি, এক একটা কোয়ান্টাম স্টেট দিচ্ছে, এক একটা স্টেট দিচ্ছে, তার মানে সেই স্টেটের প্রত্যেকের এনার্জি সেম। তার মানে তোমাকে যদি এনার্জিগুলোকে মানে ওয়েভ ফাংশন মানে ওই স্টেটগুলোকে আঁকতে বলা হয়, এনার্জেটিক্যালি সাজাতে বলা হয়, তাহলে তুমি কি করে সাজাবে? তুমি যাদের এনার্জি এক ওদেরকে একই লেভেলেই রেখে দেবে, কিন্তু তাদের প্রত্যেকের ওয়েভ ফাংশন আলাদা আলাদা। এটাকে কি বলে? এটাকে ডিজেনারেসি বলে তো। হ্যাঁ, তার মানে কি হলো, তার মানে প্রত্যেকটা এনার্জি লেভেল অফ দ্য রিজিড রোটার ইজ 2j+1 নাম্বার 1-fold ডিজেনারেট। এবার বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটাই বলা হলো। তাহলে এনার্জি ডিপেন্ডস অন জে অনলি, বাট ওয়েভ ফাংশন বা এখানে যেটাকে বলা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স, ওয়েভ ফাংশন depends on both J and M for a given J allowed values of M are 0 +-1 +-2 ... করে হচ্ছে +-J অবধি হয়। That is, there are 2j+1 allowed values of M, and this clearly indicates that for a given J there are all possible 2j+1 number of linearly independent wave function, hence the state is 2j+1-fold ডিজেনারেট। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এইভাবে ডিজেনারেসিটা আসছে এইটা। তাহলে এইগুলোই ওয়েভ ফাংশন বাকি সমস্ত নিয়ে কথাবার্তা বলা হয়ে গেল। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের লাগে, সেখানে আসা যাক। এবার হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু নিয়ে কথা বলা যাক। তাহলে নেক্সট হচ্ছে
এনার্জি আইগেন ভ্যালু। এটা কি হয় কি বললাম যে এটা শুধু জের ওপরে ডিপেন্ড করে। আমি এটা বলছি যে ইন দ্য ইউনিট অফ, এখন আছে হচ্ছে ইন দ্য ইউনিট অফ জুল আর কি, ঠিক আছে। সেটা কি হয়, সেটা হয় হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস আই, এইটা, ঠিক আছে। আচ্ছা, বা এটাকে যদি ওই জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই, এইটা আছে। আচ্ছা, এবার এটাকে যদি সেন্টিমিটার ইনভার্সে কেন করব, কারণ আমি তো বললাম যে আমি এত কিছু পড়ছি কারণ আলটিমেটলি আমি স্পেকট্রোস্কোপি মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপিটাকে বুঝতে চাই। স্পেকট্রোস্কোপি মানেই বেসিক্যালি লোকে ওয়েভ নাম্বার বা ফ্রিকোয়েন্সি এইগুলো নিয়ে ইম্পর্টেন্ট, এইগুলো নিয়ে ইন্টারেস্টেড। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ওয়েভ নাম্বার মানে কি, মানে কোনো একটা লেভেল থেকে কোনো একটা লেভেলে ট্রানজিশন হচ্ছে, তার জন্য আমরা কি ফ্রিকোয়েন্সি পাচ্ছি বা কি আর কি ওয়েভ নাম্বার পাচ্ছি সেটাতে লোকে ইন্টারেস্টেড আর কি, ওয়েভলেন্থ পাচ্ছি সেটাতে লোকে ইন্টারেস্টেড। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সি ওয়েভ নাম্বার এগুলোকে জেনারেলি সেন্টিমিটার ইনভার্সেই লোকে দেখতে অভ্যস্ত, তো সেই জন্য আমি জুলে আছে, বাট আলটিমেটলি আমি যদি সেন্টিমিটার ইনভার্সে করে নিতে পারি সেটা আমার সব কিছু বুঝতে সুবিধা হবে। তাহলে জুল থেকে সেন্টিমিটার ইনভার্সে করতে গেলে আমাকে কী করতে হবে, যে সেটাকে যখনই সেন্টিমিটার ইনভার্সে লিখবো তখনই সেটাকে আমি এইভাবে লিখছি আমরা, এপসিলন জে বার, সেন্টিমিটার ইনভার্স মানে মাথায় একটা বার দিয়ে দিচ্ছি, ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। সেটা কী করে করা যায়, সেটা অবশ্যই যে যেটা জুলে আছে সেটাকে যদি আমি এইচসি দিয়ে ভাগ করে দিই তাহলে ওটা সেন্টিমিটার ইনভার্সে চলে আসবে, কারণ এই জুল, আর এখানে দেখো এইচ হচ্ছে জুল ইন্টু সেকেন্ড আর সিটা হচ্ছে সেমি পার সেকেন্ড, তাহলে ওই সেকেন্ড ইনভার্স কেটে গেল আর ওইখানে তোমার হচ্ছে জুল কেটে গেল, তাহলে সেন্টিমিটার ইনভার্স থেকে যাবে। এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে এই জে ইন্টু জে প্লাস ওয়ান, এই নিচে একটা এইচ ওপরে এইচ স্কোয়ার কেটে গিয়ে ওপরে এইচ হয়ে যাবে 8 পাই স্কোয়ার আই ইন্টু সি, এটা হয়ে যাবে। এইটাকে অর এখান থেকে লেখা হয় এপসিলন জে সেন্টিমিটার ইনভার্স, এইটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ বাই 8 পাই স্কোয়ার আই ইন্টু সি, তো এইটাকে এইভাবে লেখা হয় জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু বি, এইটা এইভাবে লেখা হয়। তার এই জায়গাটা এইটা এইভাবে লেখা হয়, ভ্যার এই বিটা কি, ভ্যার এই বিটা কি হলো তাহলে এইচ বাই 8 পাই স্কোয়ার আই ইন্টু সি ইজ দ্য রোটেশনাল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় রোটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং বি এরও অবশ্যই ইউনিট হবে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, অবশ্যই এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে মানে বি এর ইউনিটে লিখলে সুবিধা হয় আর কি, ঠিক আছে, এইটা মানে বি এর টার্মসে লিখলে। তো তাহলে এবার এখান থেকে এবার কি হবে, যে জে ইকুয়ালস টু 0 যখন, তখন এপসিলন জে বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটা কি হয়ে যাবে 0, তাহলে জে ইকুয়ালস টু যখন 1 তখন এপসিলন জে বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটা হয়ে যাবে 1 ইন্টু 1 প্লাস 1 মানে 2b, তারপরে জে ইকুয়ালস টু যখন 2 তাহলে এপসিলন মানে সরি এটা হচ্ছে গিয়ে এটা 0 এটা 1 এটা 2, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 6b, তারপরে জে ইকুয়ালস টু যখন 3 তাহলে এপসিলন 3 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স এটা কি হয়ে যাবে 3 প্লাস 1 12 14b অ্যান্ড সো অন, এটা ঠিক আছে।
আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নোট করার মতো, সেটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি কিন্তু 0 হচ্ছে। তাহলে 0 পয়েন্ট এনার্জি 0 হলে তাহলে এটাকে হাইজেনবার্গ আনসাইক্লিটি প্রিন্সিপাল কি ভায়োলেট করছে? এটা যখন হাইজেনবার্গ আনসাইক্লিটি প্রিন্সিপাল পড়ানো হয়েছিল তখন স্যার ভালো করে বলেছে, সেই ডিটেলে আর যাচ্ছি না। বাট আমি বলছি যে মানে এখানে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তাহলে এখানে হচ্ছে 0 point energy is 0, but this does not violate হাইজেনবার্গ আনসাইক্লিটি প্রিন্সিপাল। ঠিক আছে, এটা কিন্তু ভায়োলেট করে না। কীভাবে করে না, কী ব্যাপার, সেই ডিটেলিংয়ে যাচ্ছি না, কারণ সেগুলো আগে কথা হয়ে গেছে। এইটা আচ্ছা, তাহলে এইভাবে প্রত্যেকটা কোয়ান্টাম লেভেলের মানে কোয়ান্টাম স্টেটের বা প্রতিটা এনার্জি লেভেলের আর কি বা রোটেশনাল লেভেলের এনার্জি কিন্তু পাওয়া গেল। তাহলে এবার স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল কী হবে? এখান থেকে আমরা বার করতে পারি যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস, এটা কি হবে? এটা হচ্ছে ডেল্টা এপসিলন বার জে টু জে প্লাস ওয়ান ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা হচ্ছে এপসিলন জে প্লাস ওয়ান মাইনাস এপসিলন জে, এটা হবে। তাহলে এইটা হচ্ছে জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু বি মাইনাস জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু বি, এইটা। তাহলে এইটা মানে এটা তাই তো হবে, মানে জে প্লাস ওয়ানের জন্য এনার্জি হবে জে ইন্টু জে প্লাস ওয়ান, তার মানে জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু বি মাইনাস জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু বি। এইটা যদি করি এটা আসে হচ্ছে 2 জে প্লাস ওয়ান ইন্টু বি। এইটা তার মানে এখান থেকে কি দেখা গেল যে জে এর ভ্যালু যত বাড়বে এনার্জি গ্যাপ বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজ করবে। এটা এক্স্যাক্টলি প্রপোর্শনাল টু জে। তো তাহলে জে এর ভ্যালু বা রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে এনার্জি গ্যাপটা বাড়তে থাকবে, সেটাই কিন্তু এখানে দেখা গেছে। দেখো যত জে এর ভ্যালু বেড়েছে, এই ওপরে যত জে এর ভ্যালু বেড়েছে তত কিন্তু ওই এনার্জি গ্যাপগুলো, যে এইটার প্রথমটার ক্ষেত্রে 2b, তারপরটার ক্ষেত্রে 4b, তারপরটার ক্ষেত্রে 6b, তারপরটার ক্ষেত্রে হয়তো 12b, এরকমভাবে আর কি বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আন্ডার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন দেখা যাচ্ছে যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস increases with increase in rotational quantum number। ঠিক আছে, এটা হলো। তার মানে এখান থেকে কি দেখা যাচ্ছে যে ডেল্টা ই বার, যদি আমি এটা বলি 0 to 1 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা কি হবে? এখানে জিরো মানে 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 জে প্লাস ওয়ানটা হচ্ছে এখানে 1 আর কি, তাই তো? তাহলে এটা হয়ে যাবে 2b। তারপরে ডেল্টা এপসিলন বার, এটা হচ্ছে গিয়ে 1 to 2, সেটা কি হয়ে যাবে 4b। তারপরে হচ্ছে ডেল্টা এপসিলন বার ইন দ্য ইউনিট অফ 2 to 3, সেটা হয়ে যাবে 6b। তারপরে ডেল্টা এপসিলন বার ইন দ্য ইউনিট অফ 3 মানে ফ্রম 3 to 4 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা হয়ে যাবে 8b অ্যান্ড সো অন। এটা আচ্ছা, এইবার তার মানে এখানে কি, এটা যদি এই ছবিটা যদি করতে হয়, মানে অ্যাকচুয়ালি ছবিটা আরও আগেই দেখানো উচিত ছিল, মানে এখানে তো ওই আগের ছবিটাই দেখানো হয়নি, যে
এইটা যেটা মানে প্রথমে হচ্ছে গিয়ে যে ইকুয়ালস টু জিরোর জন্য এই মানে দাঁড়াও মানে এইটা হচ্ছে এপসিলন জিরো বারটা হচ্ছে জিরো ফর যে ইকুয়ালস টু জিরোর জন্য। তারপরের ক্ষেত্রে যে ইকুয়ালস টু ওয়ানের জন্য এপসিলন ওয়ান বার সেটা হবে হচ্ছে গিয়ে 2b। তারপরে যে ইকুয়ালস টু 2 এর জন্য এপসিলন 2 বারটা হবে হচ্ছে 6b, ওই আগে যেগুলো করে এসেছি। তারপরে আরেকটু উপরে হবে যে ইকুয়ালস টু 3 এর জন্য এপসিলন 3 বারটা হচ্ছে 12b, ওই যে আগে যেগুলো করে এসেছিলাম আর কি, যে এখানে লিখেছিলাম না সেইটা। তার মানে দেখো এই গ্যাপটা হচ্ছে আমার 2b, এই গ্যাপটা হচ্ছে 4b, এই গ্যাপটা হচ্ছে 6b অ্যান্ড সো অন। এইভাবে কিন্তু এনার্জি গ্যাপটা বাড়ছে জে এর ভ্যালু বাড়ার সাথে সাথে। আচ্ছা, আর এই একটা ট্রানজিশান যেটা হচ্ছে মানে এই যে মানে 0 থেকে 1 যে ট্রানজিশান বা 1 থেকে 2 যে ট্রানজিশান আছে, এখানে না কতগুলো কথা আছে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে আসছি। এই যে এক একটা যে ট্রানজিশান হচ্ছে, সেই ট্রানজিশানগুলো কি দিচ্ছে, মানে আমার ধরো এই 0 লেভেল থেকে 1 লেভেলের ট্রানজিশান হলো, সে এক একটা ট্রানজিশান এক একটা স্পেক্ট্রাল লাইন দিচ্ছে। তবে সেই স্পেক্ট্রাল লাইনগুলো মানে এই যে এই একটা ট্রানজিশন 0 থেকে 1 এটা দিচ্ছে একটা স্পেক্ট্রাল লাইন, 1 থেকে 2 এটা দিচ্ছে আর একটা স্পেক্ট্রাল লাইন। তাহলে 2bতে একটা স্পেক্ট্রাল লাইন পাচ্ছি, 4bতে আর একটা লাইন পাচ্ছি, 6bতে আর একটা লাইন পাচ্ছি। তাহলে প্রত্যেকটা স্পেক্ট্রাল লাইনের মধ্যে আবার ডিফারেন্স কত, প্রত্যেকটা স্পেক্ট্রাল লাইনের মধ্যে আবার গ্যাপ কত, দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট 2b। তারপরে স্পেক্ট্রাল লাইনগুলো ইকুইস্পেসড, মানে এনার্জি লেভেলস আর নট ইকুইস্পেসড। এনার্জি লেভেলগুলো যত জের ভ্যালু বাড়ছে, দুটো এনার্জি লেভেলের মধ্যে সাকসেসিভ এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ বাড়তে থাকছে, বাড়ছে। কিন্তু এক একটা ট্রানজিশন মানে একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে ট্রানজিশন দিচ্ছে এক একটা স্পেক্ট্রাল লাইন। সেই এক একটা স্পেক্ট্রাল লাইনগুলো কিন্তু প্রত্যেকটা ইকুইস্পেসড। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে তাহলে আলটিমেটলি যেটা মানে এইটার পর যে আলটিমেট যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা যদি দেখি তখন এই কথাগুলো লিখব, যে অ্যাপ্লিকেশন অফ রিজিড রোটার মডেল, যেটা মেনলি আমাকে দেবে rotational or microwave spectroscopy for diatomic molecule। এটা আচ্ছা, মানে এবার যদি কোনো একটা মলিকুলকে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হতে হয় তাহলে তার বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে তার একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানে তার ক্ষেত্রে তাকে একটা পার্মানেন্ট তার ডাইপোল মোমেন্ট থাকতে হবে। এবার অবশ্যই তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের তো কোনো ডাইপোল মোমেন্ট নেই, কোনো তো ডাইপোল মোমেন্ট নেই, তাহলে অবশ্যই সেটাকে হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হতে হবে। সেই জন্যই আর কি হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রেই এটা আর কি অ্যাপ্লিকেবল, হোমোনিউক্লিয়ার ক্ষেত্রে হবে না। তাহলে দ্য মলিকুল has to be polar to be microwave active, মানে পোলার হতে হবে আর কি, বা ডাইপোল মোমেন্ট থাকতে হবে, or to response in pure rotational স্পেকট্রোস্কোপি, এটা হতে হবে। তার মানে সেই জন্যই হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল ক্যান গিভ হেটারোনিউক্লিয়ার diatomic molecule can give microwave spectroscopy
but homonuclear diatomic molecule is inactive in pure rotational spectroscopy. সেই জন্য হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সিলেকশন রুল। আচ্ছা, সিলেকশন রুলটা শুধুমাত্র জে এর ওপরেই ডিপেন্ড করে। কারণ কি? কারণ এনার্জিটা শুধু জে এর ওপরে ডিপেন্ড করে। তাহলে সিলেকশন রুল হচ্ছে ডেল্টা জে প্লাস মাইনাস 1। তার মানে দুটো সাকসেসিভ এনার্জি রোটেশনাল লেভেলের মধ্যে, দুটো সাকসেসিভ রোটেশনাল লেভেলের মধ্যে সবসময় ট্রানজিশনটা হবে। কখনোই 0 থেকে 2, 0 থেকে 3 বা 1 থেকে 3, 1 থেকে 4 হবে না। সবসময় 0 থেকে 1, 1 থেকে 2 এটার মধ্যে ট্রানজিশনটা হবে। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, তারপরে হচ্ছে frequency of transition in the unit of centimeter inverse আর কি। সেটা কি হবে? সেটা নিউ বার, ধরো আমি বলছি জে থেকে জে প্লাস 1-এ ট্রানজিশনের জন্য ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটা কি হবে? সেটাকে ওই আবার ওই যে মানে এটা সেন্টিমিটার ইনভার্স নিউ বারটাকে কি করে বার করা যায়? সেই আবার সেই ধরো এনার্জি ই আছে, এইচ নিউ আছে, মানে এনার্জি ই আছে, সেটাকে যদি এইচ সি দিয়ে ভাগ করে দিই তাহলে আমি সেন্টিমিটার ইনভার্সে পাবো। তাহলে সেটা এফেক্টিভলি কি? সেটা তো অলরেডি এর আগে করে এসেছি, যেটা ওই এপসিলন যে বার যেটা ছিল সেটাই হবে। তার মানে সেটা কি? এবার সেটা যদি মানে মানে সেটা অবশ্যই এফেক্টিভলি সেটা এটাই যেটা হবে ডেল্টা এপসিলন বার যেটা সেটাই হবে। তাহলে সেটার জন্য হবে যে মানে জে থেকে জে প্লাস 1-এর জন্য 2b মানে 2j প্লাস 1 ইন্টু বি যেটা হয়, টু জে প্লাস 1 ইন্টু বি এটা। তাহলে এবার এখান থেকে মানে এটা বুঝতে পারছিস তো? মানে কি হলো? মানে আমার তো ডেল্টা ই মানে ডেল্টা এপসিলন ধরো আমি বলছি, ডেল্টা ই ধরো বললাম, সেটা তো এইচ নিউ। তাহলে এখান থেকে আমি যদি নিউ বলি ডেল্টা ই বাই এইচ দিল, কিন্তু এটা কি? এটা তো সেকেন্ড ইনভার্সে দিল। এবার যদি নিউ বার বলি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, তাহলে এইচ সি দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে সেটা কি হয়ে গেল? ডেল্টা এপসিলন বার হয়ে গেল আলটিমেটলি। এটা হয়ে গেল। তাহলে তাহলে এই যে সেই তাহলে ডেল্টা এপসিলন বারটা তো আগে আমি বার করে রেখেছি, যেটা হচ্ছে ওই মানে 2j প্লাস 1 ইন্টু বি। তাহলে নিউ বার যেটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটাই এফেক্টিভলি ওটা এক সেম হয়ে গেল। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তো তাহলে এটা এটা এখানে মুছে দিলাম, সেটাই হয়ে গেল। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার এই এক একটা ট্রানজিশান মানে এক একটা ট্রানজিশান এক একটা নিউ বার দেবে। তার মানে এই নিউ বারটাকেই বলা হয় এক একটা ফ্রিকোয়েন্সি, মানে এক একটা স্পেকট্রাল লাইন। ঠিক আছে, তাহলে এই যে নিউ বার ফর তোমার নিউ বার ফর 0 থেকে 1 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটা কি হবে? এখানে মানে 2b। তাহলে নিউ বার ফর 1 থেকে 2 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটা কী হবে? 4b। তারপরে নিউ বার 2 থেকে 3 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটা কী হবে? 6b অ্যান্ড সো অন। এইটা তার মানে এইটার যদি ছবিটা আঁকতে হয়, মানে এটার যদি আমি ছবি আঁকি, ধরো এদিকে হচ্ছে গিয়ে নিউ বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, আর এদিকে আমি ইন্টেন্সিটি প্লট করছি। এবার ইন্টেন্সিটি কিসের ওপরে ডিপেন্ড করে, কী ব্যাপার, সেসব ডিটেলিংয়ে এখন যাচ্ছি না, কারণ সেসব নিয়ে আরও কথাবার্তা অনেক কথাবার্তা। আমি শুধু দেখা নিউ বারটার ওপর শুধু কনসিডার করো, এক্স অ্যাক্সিসটার ওপর শুধু কনসেন্ট্রেট করো। তাহলে সেটা কেমন হওয়া উচিত? তাহলে ধরো এইটা হচ্ছে আমার একটা 2b, এইটা হচ্ছে গিয়ে 4b, এইটা হচ্ছে 6b, এটা হচ্ছে 8b অ্যান্ড সো অন। এইভাবে যদি থাকে আর কি, তাহলে এখানে একটা লাইন পাওয়া যাবে,
এইখানে একটা লাইন পাওয়া যাবে, এইখানে একটা লাইন পাওয়া যাবে, এইখানে একটা লাইন পাওয়া যাবে, এইখানে একটা লাইন পাওয়া যাবে, এখানে একটা লাইন পাওয়া যাবে, অ্যান্ড সো অন, এরকম। এবার ওই যেটা বললাম যে কোনটার ইন্টেন্সিটি বেশি হবে কোনটার কম হবে সেসবে আমি যাচ্ছি না, তাই আমি মাথাগুলো কেটে দিলাম। হ্যাঁ ঠিক আছে, ওইসবে আমি যাচ্ছি না, ওটাতে ইন্টারেস্টেড না, তুমি এক্স অ্যাক্সিসে শুধু দেখো। তার মানে কি হলো, তাহলে এইটা হচ্ছে আমার 2b, এইটা 2b, এটা 2b, অ্যান্ড সো অন, প্রতিটা 2b করে। তার মানে আন্ডার আর মানে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন spectral lines are equispaced, spectral lines are equispaced। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার এই স্পেকট্রাল লাইনেরই এই এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু ওই ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থ বার করতে পারি, মানে এটাই মেন অ্যাপ্লিকেশন, বন্ড লেন্থ কিন্তু বার করতে পারি। তাহলে এখান থেকে এইটা করতে পারি যে ইকুইলিব্রিয়াম bond length of heteronuclear diatomic molecules can be determined from microwave spectroscopy। এইটা করা যায়, কিভাবে করা যাচ্ছে এটা ধরো এই যে মানে তুমি মানে এই মানে ধরো কোনো একটা পার্টিকুলার হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের জন্য তোমাকে মাইক্রোওয়েভ স্পেকট্রা মানে এক্সপেরিমেন্টাল স্পেকট্রাটা বা রোটেশনাল স্পেকট্রা ছবিটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তুমি সেখানে স্পেকট্রাল লাইনগুলো কি দেখতে পাবে, প্রত্যেকটা স্পেকট্রাল লাইনে যেখানে 2b'র এখানে একটা ভ্যালু দেখতে পাবে, 4b'র একটা ভ্যালু, একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, তো মানে নিউ বারের তো একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। আমি তো এখানে 2b 4b 6bটাকে লিখেছি ফর্মুলা অনুযায়ী, কিন্তু প্রত্যেকটা নিউ বারের তো একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। তাহলে তুমি ধরো এই যে মানে প্রথম দিকে এই 2b'র জায়গায় একটা ভ্যালু দেখতে পাবে, 4b'র জায়গায় একটা ভ্যালু দেখতে পাবে। এবার আমরা জানি যে আন্ডার রিজিডেটের অ্যাপ্রক্সিমেশন তারা ইকুইস্পেস, তাহলে সেই দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা নেব, সেই ডিফারেন্সটা ইকুয়ালস টু 2b লিখবো। এবার বি এর এক্সপ্রেশন জানি, সেটার মধ্যেই তো আর ঢুকে বসে আছে, r0 ঢুকে বসে আছে, তাহলে সেখান থেকে r0 বার করে নেব। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে ফ্রম দ্য তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে ফ্রম দ্য rotational spectra of a heteronuclear diatomic molecule measure the spacing between two successive spectral lines which is equals to 2b। এইটা নাও সেই 2b থেকে তাহলে এবার এখান থেকে আমি r0 ভ্যালুটা বার করে নিতে পারবো, অ্যান্ড ফ্রম দি স্পেসিং find the value of b and value of b which is the rotational constant এবার as b equals to h by 8 pi square mu r0 square into c, কারণ 8 pi square i মানে হচ্ছে mu i মানে 8 pi square ic, তার মানে 8 pi square mu r0 square into c এটা হবে। তাহলে এবার এখান থেকে দেন
আর জিরোটা হবে হচ্ছে √h/8π² মিউ ইন্টু বি ইন্টু সি, যেখানে মিউটা হচ্ছে m1m2/m1 + m2। এটা হবে। এইভাবে বের করা যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার ধরো ঠিক আছে, এইটা তো হলো। এবার ধরো যে তোমার কাছে তোমাকে দেয়া হয়েছে যে মাইক্রোওয়েভ স্পেক্ট্রা মানে রোটেশনাল স্পেক্ট্রা বা মাইক্রোওয়েভ স্পেক্ট্রা এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রা প্রোভাইড করা হয়েছে ফর দুটো মলিকুলের জন্য যারা হচ্ছে আইসোটোপ আছে, যেখানে ধরো কার্বন মনোক্সাইড হতে পারে, তো তাহলে এখানে কার্বনের ধরো বিভিন্ন আইসোটোপ হতে পারে। তো তাহলে কার্বনের আইসোটোপের জন্য একটার ক্ষেত্রে জানেও যে কোন আইসোটোপ, আর একটার ক্ষেত্রে জানি না কোন আইসোটোপ, তাহলে সেটাও বার করা যেতে পারে। এটা থেকে কি করে বার করা যেতে পারে? তাহলে নেক্সট হচ্ছে আইসোটোপিক মাস ক্যান বি determined from microwave স্পেকট্রোস্কোপি। এইটা কি করে বের করা যেতে পারে? ধরো কার্বন ডাই অক্সাইড আছে C12 আর O16 এইভাবে আছে একটা, আর এটার জন্য মিউ কি হবে? ওই MC12 আর হচ্ছে গিয়ে MO16/MC12 + MO16 এইটা। আর আরেকটা আছে হচ্ছে সি, এর আইসোটোপিক মার্কস কি আমি জানি না, আর O16 এটা আছে। তাহলে এবার এইটার জন্য ধরো মিউ যদি আমি বলি, এটার ক্ষেত্রে মিউ যদি স্টার বলি, তাহলে MC* MO16/MC* + MO16 এটা। আচ্ছা, এবার আমরা কি জানি না, উই নো এই বি যেটা, সেটা হচ্ছে h/8π² মিউ r02 ইন্টু সি। তার এখান থেকে কি দেখা যাচ্ছে? তার এখান থেকে দেখা যাচ্ছে যে বি প্রপোর্শনাল টু 1/μ এইটা। তাহলে এবার এখান থেকে এটা বলতে পারি, এইটা, তাহলে দেন আমরা লিখতে পারি যে এটার ক্ষেত্রে যদি বি এটা হয়, তাহলে বি স্টারটা হচ্ছে h/8π² মিউ স্টার r02 ইন্টু সি। তাহলে ফ্রম দ্য এক্সপ্রেশন অফ বি অ্যান্ড বি স্টার, এই দুটো থেকে কি পেতে পারি? যে ওই B/B স্টার ইকুয়ালস টু মিউ স্টার/মিউ। এবং এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আছে, সেই অ্যাপ্রক্সিমেশন হচ্ছে ইউ অ্যাজিউম দ্যাট যে আইসোটোপ চেঞ্জ করার জন্য বন্ড লেন্থের তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে উই অ্যাজিউম দ্যাট bond equilibrium bond length does not change due to isotope সাবস্টিটিউশন। এই অ্যাজাম্পশনটা করে নিয়েছি। তাহলে এবার এখান থেকে এটা কোনো ব্যাপারই না। এবার তুমি বি এর ভ্যালু জানো, তোমাকে তো মাইক্রোস্পেকটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে দুটোরই আলাদা আলাদা করে মাইক্রোস্পেকটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আগের স্টেপটারই 1 আর 2 নম্বর স্টেপ ফলো করে আমরা বি এর ভ্যালু পেয়ে যাব। যখনই তুমি বি এর ভ্যালু জানি, তাহলে সেখান থেকেই এই পুরো ব্যাপারটা করে ফেলি। তাহলে বি আর বি স্টার দুটোই আমার জানা। তাহলে এবার এখানে এই মিউ স্টারটা যেটা হয়ে যাবে MC* MO16/MC* + MO16 ইন্টু, এটা উল্টে যাবে, MC12 + MO16 MO16
বাই MC12 ইন্টু MO16 এইটা। তাহলে এখান থেকে এই MC স্টার এর ভ্যালুটা বের করে ফেলব। ঠিক আছে, তাহলে এইভাবে আইসোটোপিক মাস বের করা যাবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য রোটেশনাল স্পেকট্রা এবং রিজিড রোটারের মানে অ্যাপ্লিকেশন। তাহলে এই হচ্ছে ইটস অল অ্যাবাউট রিজিড রোটার। আর কিছু নেই রিজিড রোটারে তোমাদের সিলেবাসে পড়ার মতো। তাহলে পুরো জিনিসটা হলো। এরপর নেক্সট দিন আমাদের তাহলে হাইড্রোজেন অ্যাটম শুরু করতে হবে। হাইড্রোজেন অ্যাটমটা বেশ বড় একটা ব্যাপার, ওটা প্রায় 3-4টে ভালো ক্লাস লাগে আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে বলো।